বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নাদিয়া রুম থেকে বেরিয়ে আসে। মায়ের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে মাথায়। সিঁড়ির কাছে এগিয়ে আসতে দেখে শেফালি বেগম ট্রেতে করে শরবত, মিষ্টি, ফলমূল, দই নিয়ে আসছেন। নাদিয়ার হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে তিনি কিচেনে ফিরে যান। মাজারুল ইসলাম আর খাদিজা বেগম ফ্রেশ হলে দুজনকে একসাথে এক রুমে খেতে দেয় নাদিয়া। নাদিয়া শ্বশুরবাড়ির লোকজনদের প্রশংসা করে। এই বাড়ির সবাই অনেক ভালো, ওকে অনেক ভালোবাসে সবাই। মেয়ের হাসি মাখা মুখ আর মেয়ের কথা শুনে খাদিজা বেগম নিজেও খুশি। তার মেয়েটা ভালো আছে, এতেই তার শান্তি। রাতে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ির সবাই। উদয়কে আজ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চাইলেও নেওয়া হয় না। সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল নিয়ে যাবে। উদয় নিজেও সকলের সাথেই খাবার খেয়েছে, খারাপ লাগছে তাই নিজের রুমে চলে গেছে নাদিয়াকে নিয়ে। নাদিয়াকে ছাড়া কিছুতেই রুমে যাবে না। আজ বিকেলে ঘুমায়নি, ওর ঘুমও পেয়েছে এখন, তাই নাদিয়াও চলে গেছে। উদয় ঘুমিয়ে গেলে মায়ের কাছে আসবে আবার। উদয়ের মেডিসিনগুলো নাদিয়া জোর করে খাইয়ে দেয়। উদয় ওয়াশরুমে প্রবেশ করলে নাদিয়া বেড ঠিক করে নেয়। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে নাদিয়া নিজে ওয়াশরুমে প্রবেশ করে। প্রবেশ করতে না করতে উদয় ডাকাডাকি শুরু করে। দ্রুত বের হওয়ার জন্য বেরিয়ে এসে বলে, কি হয়েছে? এরকম ভাবে ডাকছেন কেন? ঘুমাবো, আসো। গিয়ে ঘুমান আপনি। তুমি ঘুমাবে আমার সাথে। চলুন। রাত এখন 9টা বাজে। বেডে শুয়ে উদয় চাপড়ে ধরে নাদিয়াকে। কেঁপে কেঁপে উঠে নাদিয়া। এইভাবে কেন ধরেছেন? ছাড়ুন, ছাড়ুন আমায়। উদয় মুখ উঁচু করে বলে, তুমি এমন করে তোতলাচ্ছ কেন? তুমি তো তোতলা না। ছাড়ুন, ছাড়ুন আমায়। ছাড়বো কেন? শ্বাস বন্ধ হয়ে আসছে আমার। কেন? নায়িকাদের তো শ্বাস বন্ধ হয়ে আসে না। কোন নায়িকা? কিসের নায়িকা? মুভি দেখো না তুমি? সকালে একটা মুভি দেখলাম না, ওই মুভিতে তো নায়ক নায়িকাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আপনি ওই নায়ককে কল করেছেন? একদম না, ওই নায়ক তো প্লে বয়, এক একবার এক এক নায়কের সাথে শুয়ে থাকে। আমি কোন মতো এক একদিন এক এক মেয়ের সাথে শুয়ে থাকি নাকি? আপনি এক একদিন এক এক মেয়ের সাথে শুয়ে থাকতে চান? একদম না। আমার এত সুন্দর বউ রেখে অন্য মেয়ের সাথে কেন ঘুমাবো? এই ব্যাটার তো চরিত্রের দোষ আছে। আমার কি চরিত্রের দোষ আছে? তাহলে ছাড়ুন, ঘুমান এখন। এর ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ে। নাদিয়া, হুম। কেমন কারেন্ট কারেন্ট লাগছে। তাহলে ছাড়ুন। না, কারেন্ট লাগলেও ভালো লাগছে। তোমার শরীরে ঘ্রাণ অনেক মিষ্টি। ঘুমান এখন। তোমার শরীর অনেক নরম আর তুলতুলে, কামড় দিতে ইচ্ছে করছে। আশ্চর্য, নরম তুলতুলে শরীর হলে কামড় দেওয়ার মতো অদ্ভুত ইচ্ছে কারো জাগে নাকি? পাগলের আর কাজ কি? তার মনে তো অদ্ভুত সব ইচ্ছেই জাগ। চুপ করে থেকে হঠাৎ করে কামড় দিয়ে ধরে নাদিয়ার ঘাড়ে। আরে কি করছেন? ছাড়ুন। ছেড়ে দিয়ে বলে, নাদিয়া, কেমন লাগে? নাদিয়া নিজের ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলে, কেমন লাগে? কেমন যেন লাগছে শরীরের ভেতর। উদয়ের কথা শুনে মুচকি মুচকি হাসে নাদিয়া। জড়িয়ে ধরে নাদিয়া। উদয় শরীর ঝাঁকি দিয়ে বলে, আল্লাহ, এমন লাগে কেন? তোমার শরীরের ভেতরে কারেন্ট আছে? হয়তো। কেমন কেমন লাগে রে। সুর ধরে কথাগুলো বলে উদয়। ঘুমান তো, ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। উদয় নাদিয়ার ঘাড়ে পুনরায় মুখ গুজে চুপ হয়ে যায়। ওর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে একটু পর পর কারেন্টের শক লাগছে। শিরশির করে উঠছে শরীর, কিন্তু ভালো লাগছে আবার। উদয়ের গরম শ্বাস আছড়ে পড়ছে নাদিয়ার ঘাড়ে। উদয়ের শরীরের পুরুষালী ঘ্রাণ আর ওর গভীর ছোঁয়া অদ্ভুত এক অনুভূতির জন্ম দিচ্ছে। উদয় ঘুমিয়ে যেতেই ওকে ছাড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় নাদিয়া। রাত প্রায় 11টা বেজে গেছে। ওড়না ঠিক করে নিয়ে রুম থেকে বেরিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। খাদিজা বেগম তখন একা একা বসে আছেন মেয়ের অপেক্ষায়। মেয়ের জামাই যে মেয়েকে অনেক ভালোবাসে তা তিনি বুঝতে পেরে গেছেন। ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে নাদিয়া। মেয়েকে দেখেই খাদিজা বেগমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। নাদিয়া সোজা বেডে উঠে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আবেগে আপ্লুত হন খাদিজা বেগম। তিনি যখনই 2-1 দিনের জন্য মেয়ের কাছে আসতেন, প্রত্যেকবার মেয়েটা এভাবেই তার কোলে মাথা রেখে শুয়ে পড়তো। উদয় ঘুমিয়ে গেছে? হুম। তোকে অনেক ভালোবাসে, তাই না? হুম। সব সময় এভাবেই সকলের সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে যায়? কাছ থেকে সরতেই দেয় না। 2 মিনিটের জন্য সরলেও হাঁক ডাক দেওয়া শুরু করে দেয়। তুই খুশি ওর সাথে? তোর সুখ দেখে আমার খুব ভালো লাগছে। তোকে নিয়ে সব সময় চিন্তায় থাকতাম, আমার সেই সব চিন্তা দূর হয়ে গেছে এখন। তুই সারা জীবন ভালো থাক, আনন্দে থাক, সুখে সংসার কর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন দ্রুত উদয়কে সুস্থ করে দেন। একটু চুপ থেকে আবার বলেন, এই বাড়ির সবাই আসলেই অনেক ভালো মনের মানুষ। তুমি কটা দিন থেকে যাও না মা? থাকতে তো আমিও চাই রে মা, কিন্তু সেই কপাল কি আছে?
কষ্ট সেরকম করতে হয় না, কাজে সাহায্য করার জন্য কাজের বুয়া আছে। কষ্ট একটাই, কয়েকটা দিন তোর কাছে এসে থাকতে পারি না, তোকেও নিজের কাছে নিয়ে রাখতে পারি না। আমার কাছে কেমন লাগলো এবার সবাইকে? খুব ভালো লাগলো। বাড়ির প্রত্যেকটা মানুষ দারুণ মনের, কারো মনে অহংকার নেই। নাদিয়া, তোদের দুজনেরই তো বয়স হয়েছে, কয়েক মাস পর নাকি উদয়ের 31 বছর পূরণ হবে। তোর 23 পেরিয়ে 24-এর দৌড় গোড়ায়, বয়স বাড়ছে দিন দিন। বলছিলাম বাবু নিয়ে নে। মাথা তুলে ফট করে মায়ের মুখের দিকে তাকায় নাদিয়া। এভাবে তাকাচ্ছিস কেন? না এমনি। উদয়ের ডাকাডাকিতে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে নাদিয়া। বেড থেকে নেমে তাড়াহুড়ো করে বলে, আমি আসছি বাদ, তুমি ঘুমাও, সকালে কথা বলবো। আচ্ছা যা। নাদিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে নিজেদের রুমের সামনে চলে আসে। ডোরের সামনে দাঁড়িয়ে উদয় গলা ছেড়ে হাইপার হয়ে ডাকছে। থামুন, আমি এসেছি। নাদিয়ার গলার স্বর শুনতে চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। প্রহর নিজে রুম থেকে বেরিয়ে এসেছে। নাদিয়াকে দেখে আর সামনে আগায় না। কোথায় গিয়েছিলে? কখন থেকে ডাকছি তোমাকে। পাশের রুমেই ছিলাম, আপনি উঠে এসেছেন কেন? ঘুম ভেঙে গেল, তারপর তোমাকে খুঁজছিলাম, দেখি তুমি নেই। ওয়াশরুমে খুঁজলাম, তাও নেই, তারপর ডাকলাম। নাদিয়া হাসতে না চেয়েও হেসে ওঠে। তোমাকে হাসলে খুব সুন্দর দেখায়। তাই? এখন ভেতরে চলুন, ঘুমাবেন। তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা, যাব না। ভেতরে প্রবেশ করে দুজন। উদয় ডোর লক করে নাদিয়ার হাত ধরে বেডের কাছে এগিয়ে যায়। আপনি শুয়ে পড়ুন, আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, যাও। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে উদয় বেডে শুয়ে পড়ে। ডিম লাইটের আলোয় পুরো রুমে নজর বুলায় উদয়। একা থাকলে বা অন্ধকার থাকলে ওর মনে হয় ওর আশেপাশে পরিচিত কেউ আছে। কেউ ওর গায়ে হাত দেয়, চুলে হাত বোলায়, ফিসফিস করে ওর সাথে কথা বলে। আবছা আবছা কাউকে যেন দেখতে পায়। এখনও তেমনই মনে হচ্ছে আশেপাশে অপরিচিত কেউ আছে, যে কিনা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, ফোনের টর্চ অন করে ভালোভাবে দেখার জন্যে। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। এভাবে কি খুঁজছেন? কেউ আছে এই রুমে? নাদিয়া আশেপাশে নজর বুলায়। কই, কেউ নেই তো। আছে, তুমি দেখতে পাচ্ছ না? নাদিয়া রুমের বড় লাইট অন দেখুন, আমরা দুজন ছাড়া কেউ নেই রুমে। করে উদয় পুরো রুমে নজর বোলায়। আসলেই কেউ নেই। নাদিয়া লাইট অফ করে বেডে এসে শুয়ে পড়ে উদয়ের পাশে। আর কথা না বলে ঘুমিয়ে পড়ুন। ঘুম আসছে না এখন। চোখ বন্ধ করে রাখুন, তাহলে ঘুম আসবে। তাও আসবে না? তাহলে আমি ঘুমাই, আপনি চুপচাপ শুয়ে থাকুন। আচ্ছা, কিন্তু একটা কথা, কি? জড়িয়ে ধরো। তুমি জড়িয়ে ধরলে আমার অনেক ভালো লাগে। নাদিয়া হেসে উদয়কে জড়িয়ে ধরে। এভাবে না। কিভাবে? উদয় কাত হয়ে শয়। বাম হাতটা সোজা করে বিছিয়ে বাহু দেখিয়ে বলে। এখানে মাথা রেখে বুকের সাথে ঠেকিয়ে রাখবে, তারপর জড়িয়ে ধরবে। তাই করে নাদিয়া। উদয় 2 পা দিয়ে পেঁচিয়ে ধরে নাদিয়াকে। তারপর ফোনটা নিয়ে নাদিয়ার গায়ের উপর হাত টেকে ইউটিউবে প্রবেশ করে স্ক্রল করে করে শর্টস ভিডিও দেখতে শুরু করে। কানের কাছে ফোন ঝুলিয়ে গান বাজলে ঘুম আসে নাকি? চোখ বন্ধ করে রাখলেও ঘুম আসে না ধারে কাছেও। এখন কিছু বললে দেখা গেল নিজেই গিটার নিয়ে বসে গেছে গান শোনানোর জন্য। তাই চুপ থাকায় ভালো মনে করলো নাদিয়া। অন্তত শুয়ে তো থাকতে পারবে। শর্টস ভিডিও দেখতে দেখতে হঠাৎ ফোনটা পাশে রেখে নাদিয়াকে চিৎ করে শোয়ায় উদয়। নাদিয়া কিছু বুঝে ওঠার আগে দ্রুততার সাথে নাদিয়ার কামিজ উপরের দিকে তুলে নাদিয়ার পেটে হাত রাখে উদয়। কেঁপে উঠে ঝটকা দিয়ে উদয়ের হাত সরিয়ে দেয় নাদিয়া। কি করছেন আপনি? তুমি এমন করছো কেন সেটা বলো। আমি আবার কি করলাম? এইভাবে হাত ছড়িয়ে দিলে কেন? আপনি হঠাৎ এভাবে পেটে হাত দিয়েছেন কেন? দেখবো পেটে বেবি আছে নাকি। হা হয়ে যায় নাদিয়ার মুখ। তোমার পেট বড় হয় না কেন? দেখি, দেখতে দাও। বাবু আসবে কোথা থেকে? কোন বাবু নেই আমার পেটে। কেন নেই? আমার বেবি চাই। নাদিয়া দ্রুত পেটের উপর কামিজ 2 হাতে চেপে ধরে বলে, কি আশ্চর্য, এ কি মুসিবত! আজ পর্যন্ত একটা চুমু অবধি খেলো না, সে কিনা বাবু চায়। বাবু পরে আসবে। কখন? দেরি আছে, কত দেরি? অনেক দেরি। না, আমার বেবি চাই, আর এখনই চাই। বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে তাহলে। না, বাজারের বেবি নেব না, তোমার পেট থেকে হবে। ঘুমান তো আপনি, এক এক দিন এক এক বাহানা। রাত হলে উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা, চাওয়া পাওয়ার কথা মাথায় আসে আপনার শুধু, তাই না? চুপচাপ ঘুমান তো। এটা উদ্ভট চাওয়া? আমি বাবা হব না? বিয়ের পর সব ছেলেটাই বাবা হয়, আমি কবে বাবা হব? বাবা হওয়ার মতো কিছু করেছেন? কি করতে হবে? কিছু না, ঘুমোতে হবে। ঘুমান। ঘুমলে বেবি আসবে? আসতেও পারে। সত্যি তো? হঠাৎ এই বেবির কথা কেন মনে পড়লো? উদয় নিজের ফোনটা হাতে নিয়ে নাদিয়ার মুখের সামনে ধরে বলে। এই যে দেখো। নাদিয়া ফোনের স্ক্রিনে তাকায়। একজন প্রেগনেন্ট মেয়েকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। একটু পরে ছোট্ট একটা বেবি নিয়ে বেরিয়ে আসে একজন নার্স। স্ক্রল করে অন্য একটা ভিডিও দেখায়, সেখানেও হাজব্যান্ডের কাছ থেকে বিদায় নিয়ে ভিজা চোখে ওটির ভেতরে নার্সদের সাথে প্রবেশ করে একটা মেয়ে। কিছু সময় পর একজন নার্স একটা বেবি নিয়ে বেরিয়ে আসে। এভাবেই কয়েকটা ভিডিও দেখায় নাদিয়াকে। আমার এমন একটা বেবি চাই, তোমার পেট থেকে হবে।
নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায়। বেবি চাই আমার। নাদিয়া মনে মনে বলে, যত নষ্টের গোড়াও এই ফোন আর টিভি, মুভি আর ভিডিও দেখবে, তারপর আমার সাথে ক্যা ক্যা শুরু করবে। বেবি তো গাছের গোটা যে চাইলো আর পেরে এনে দিল। কথা বলছো না কেন? অনেক রাত হয়েছে, ঘুমান। আগে বেবি দাও, তারপর ঘুমাবো। মাথা খারাপ হয়েছে নাকি আবার? এখন বেবি কোথা থেকে আনবো? আকাশ থেকে টুপ করে পড়বে নাকি? হঠাৎ হঠাৎ মাথা খারাপ হয়ে যায়। এই নিজের বউকে চিনতে পারে না, আবার একটু দূরে সরলে হাঁক ডাক শুরু করে দেয়, আবার পুরো বাড়ি দৌড় করায় মারার জন্যে। রাত বিরেতে গান শোনানোর ভূত চাপে মাথায়, আর এখন বেবির ভূত চেপেছে। এখন তার বেবি চায়। মামা বাড়ির আবদার তো, চাইলাম আর পেয়ে গেলাম। উদয় চোখ ছোট ছোট করে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর মস্তিষ্কে চাপ প্রয়োগ করে কিছু একটা স্মরণ করার চেষ্টা করে। একটু পর মনেও পড়ে যায়। ইউটিউব থেকে বেরিয়ে গুগলে প্রবেশ করে কিছু সময় কি লিখে যেন ঘাটাঘাটি করে। নাদিয়া বুঝতে পারে না কিছু, দেখতেও পারে না কি করছে ফোনে। একটু পর নাদিয়া মুখের দিকে তাকিয়ে বলে, 8 থেকে 9 মাস ওয়েট করতে হবে বেবির জন্য? ওয়েট করুন আর ঘুমান এখন। না। তাহলে আমি ঘুমাই। না। নাদিয়া বিরক্তি নিয়ে উদয়ের মুখের দিকে তাকিয়ে রইল। নিজে ঘুমাবে না, ওকেও ঘুমোতে দিবে না। সারা রাত ধরে এখন জ্বালাবে। উদয় আবারও ইউটিউবে প্রবেশ করে। কয়েকটা শর্টস দেখার পর ফোনটা নাদিয়ার মুখের সামনে ধরে বলে, এই যে দেখো, টুইন বেবি। আমার টুইন বেবি চাই। আল্লাহ তাআলা চাইলে হবে। ঘুমান এখন। শুধু ঘুমান আর ঘুমান। একটু চুপ করে থাকো তো। কয়েকটা শর্টস দেখার পর পুনরায় বলে, আমার ট্রিপল বেবি চাই। ফোনের স্ক্রিনে তাকায় নাদিয়া। একজন ফরেনার মেয়ে ট্রিপল বেবি হয়েছে। 3 জন বেবিকে আমরা 3 জন সারাদিন করে নিয়ে থাকবো। কে কে? তুমি, আমি আর প্রহর। অফিসের কাজ কে করবে? ড্যাড আর চাচু। আর আপনারা দুই ভাই? বাড়িতে থেকে বেবিতে দেখাশোনা করব তোমার সাথে। এতকাল শুনে এসেছি ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পর বাবা কাকা অবসরে চলে যান, বাকি জীবনটা নাতিপুতিদের সাথে কাটান, উপভোগ করেন। কিন্তু এখানে তো উল্টো, দুই ভাই অবসর নিয়ে বাবা কাকাকে অফিসে কাজে লাগিয়ে রাখবে। উদয় নাদিয়ার কথা কানে তুলেছে বলে মনে হয় না। ও ওর ভাবনায় মগ্ন। হঠাৎ নাদিয়ার বুকের দিকে তাকায়। ওর তাকানো দেখে নাদিয়া দুই হাত আড়াআড়িভাবে বুকে গুজে নেয়। বলা তো যায় না, হয়তো বলল, আমি বেবিদের খাবার দেখবো ঠিকঠাক আছে কিনা, আগেই সাবধান হওয়া ভালো। না থাক, ট্রিপল বেবি লাগবে না। টুইন বেবি হলেই হবে। 3 জন হলে ওদের খাওয়ায় কষ্ট হয়ে যাবে। তোমার তো 2। তাড়াহুড়ো করে উদয়ের মুখ চেপে ধরে নাদিয়া। কথা না বলে ঘুমান তো বদলোক একটা। মাথার সব তার আজকে আওলাঝোলা হয়ে গেছে। উদয় নাদিয়ার হাত টেনে সরিয়ে বলে, আমার কথা তো শেষ করতে দেবে? আগে পুরো কথাতে শোনো। কোনো কথা শুনতে চাই না আমি। আপনি চুপচাপ থাকবেন নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? উদয় মুখ ছোট করে বলে। আচ্ছা, চুপ করছে। নাদিয়া আকাশের দিকে মুখ করে মনে মনে বলে, ও আল্লাহ, কোন পাগলের গলায় আমায় ঝুলিয়ে দিয়েছো? নাকি আমার গলায় পাগল পাগল ঝুলিয়েছো? নাকি আমি নিজেই পাগল? পাগল না হলে কি আর এ লোককে বিয়ে করি? উদয় চুপচাপ নাদিয়ার পাশে শুয়ে ফোন দেখতে শুরু করে। আর একটা কথাও বলবে না। ওরও রাগ হচ্ছে এখন। নাদিয়াও চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। এই লোকের জ্বালায় শান্তিতে একটা রাত ঘুমানো যায় না। গত রাতে আরামে ঘুমিয়েছিল, উদয় একটু জ্বালাতন করেনি। চোখ মেলে ঘাড় কাত করে উদয়ের দিকে তাকায়। উদয় ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, নাদিয়াও সেদিকে তাকায়। এখন ওর ঘুমও ছুটে পালিয়েছে। বেশ অনেকগুলো শর্টস দেখার পর একটা কোরিয়ান ড্রামার কিসিং সিনের ভিডিও সামনে চলে আসে। নাদিয়া চোখ সরিয়ে নেয়, কিন্তু উদয় একটু পর ফোন রেখে নাদিয়ার দিকে কাত হয়ে শোয়। নাদিয়া ওর দিকে তাকাতেই নাদিয়ার মাথা দুই হাতে ধরে ওষ্ঠদ্বয় দখল করে নেয়। আকস্মিক ঘটনায় চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নাদিয়ার বরফের ন্যায় জমে স্থির হয়ে রইল। ভোরে ঘুম ভেঙে যায়। উদয়ের বাথরুমে চাপ দিয়েছে। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। নিজের দিকে দৃষ্টি দিতে চিৎকার করে উঠে নাদিয়ার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট তুলে নিজের গায়ে পেঁচিয়ে নেয়। উদয়ের চিৎকারে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে। নাদিয়া আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? চিৎকার কেন করছেন? প্যান্ট কই? শান্ত হয় নাদিয়া। দুই হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে নেয়। হুট করে ঘুম থেকে ওঠার কারণে মাথার মধ্যে কেমন করছে, বুকের ভেতরও ধরফর করছে। উদয় দুই হাত ব্ল্যাঙ্কেট ধরে রেখে একটু এগিয়ে আসে। তোমার আবার কি হলো? আমাকে জানে মারতে চান নাকি আপনি? হঠাৎ হঠাৎ এইভাবে চিৎকার কেন করেন? আস্তে ধীরে কথা বলা যায় না? আগে বলো আমার প্যান্ট কোথায়? আমার এই অবস্থা কেন? রাতের সব ঘটনা আবার ভুলে গেছে। এখন চিল্লাচিল্লি করে না আবার বাড়ির সবাইকে জড়ো করে। এই লোককে দিয়ে তো আবার বিশ্বাস নেই। তখন মান ইজ্জত সব চাঙে উঠবে। নাদিয়া নিজের কপালে নিজেই কয়েকবার চাপড় মারে মনের দুঃখে। কোন পাগলের পাল্লায় পড়েছে সে? একে নিজের কপালে নিচে মারছো কেন? আপনার প্যান্ট কি হয়েছে আপনি জানেন না? না, আমি তো ঘুমিয়েছিলাম। আপনি ঘুমিয়েছিলেন? হ্যাঁ। কখন ঘুমিয়েছিলেন? কেন? রাতে। রাতে ঘুমিয়েছিলেন আপনি?
সারা রাত জ্বালিয়ে এখন এসছে পাগল বানাতে। রাতে কি হয়েছিল আপনার? ভূত ভর করেছিল নাকি? উদয় চুপ করে থেকে স্মরণ করার চেষ্টা করে রাতে কি করেছে। কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। একটু পরেই মনে পড়ে যায় রাতের কিছু ঘটনা। মুখ ছোট করে বলে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে কেন? নাদিয়া বিড়বিড় করে বলে, রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ার পর ধাক্কা দিয়ে রুম থেকে যে বের করে দেয়নি সেটাই তো অনেক। পুরো শরীর ব্যথা বানিয়ে দিয়েছে। রাতে কোনো জিন ভূতে ভর করেছিল নাকি আল্লাহই ভালো জানেন। কথা বলছো না কেন? আপনি কি করেছিলেন? আমি বোধহয় নিজের মধ্যে ছিলাম না। কি হয়েছিল সেভাবে মনে নেই কিছু, একটু একটু মনে আছে। কিন্তু তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে কেন? রাক্ষসের মতো কামড়াবেন আর ধাক্কা দিলেই দোষ? আমি কামড় দিয়েছিলাম? শুধু কি কামড়? আরো কি? কিছু না। আপনি যান এখান থেকে। আগে বলো আমার প্যান্ট কোথায়? জানি না। নিজের প্যান্ট নিজে খুঁজুন আর আমায় ঘুমোতে দিন। সারা রাত জ্বালিয়েও শান্তি হয়নি। বলেই শুয়ে পড়ে নাদিয়া। পুরো শরীর অসম্ভব রকমের ব্যথা করছে। বদ লোকটা কি অত্যাচার চালিয়েছে এই দেহটার উপর। উদয় রুমের বড় লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। তারপর প্যান্ট খুঁজে দেখে ফ্লোরে পড়ে রয়েছে প্যান্ট, টি শার্ট আর নাদিয়ার ওড়না। ফ্লোরে পড়ে থাকা ড্রেসের দিকে তাকিয়ে অন্য দুনিয়া হারিয়ে যায়। শরীরের ভেতর অদ্ভুত শিহরণ খেলে যায়, গা ঝাঁকি দিয়ে ওঠে। রাতের সব ঘটনা পুরোপুরি মনে পড়ে যায়। হঠাৎই উদয়ের মুখ লাল হয়ে ওঠে, গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে যায়। কিসের প্যান্ট, কিসের কি, সব রেখে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে। গা থেকে ব্ল্যাঙ্কেট ছাড়িয়ে ওয়াশরুমের ডোর একটু খুলে বাইরে ছুড়ে দেয়। বড় বড় করে শ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। শোয়া থেকে উঠে বসে নাদিয়া ফ্লোরের দিকে তাকিয়ে দেখে ব্ল্যাঙ্কেটটা নিচে পড়ে আছে। বেড থেকে নেমে দাঁড়ায়। মনে হচ্ছে পুরো শরীরে কেউ হাতুড়ি পেটা করেছে। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে আয়না নিজেকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল নাদিয়ার। ঘাট থেকে শুরু করে পেট অবধি ছোট বড় কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। উদয়ের শক্ত হাতের স্পর্শে শরীরের জায়গায় জায়গায় লাল হয়ে গেছে। আর শরীর ব্যথা তো আছেই। সকলের সামনে যাবে কিভাবে? কারো নজরে যদি ঘাড়ের দাগগুলো পড়ে যায় তখন ওকে লজ্জায় পড়তে হবে। ঘাড় আজকে ঢেকে রাখতে হবে ভালোভাবে, ভুল করেও যেন কারো নজরে না আসে। একটা পেন কিলারও খেতে হবে। এগিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেট তুলে নিয়ে বেডের কাছে এগিয়ে আসে। আবার বেডে রাখতে গিয়ে চোখ যায় চাদরে। হাতের ব্ল্যাঙ্কেটটা ফ্লোরে রেখে বেডের চাদরটা টেনে তুলে নিচে রাখে। আলমারি থেকে আরেকটা চাদর বের করে বিছিয়ে দেয়। আগের চাদরটা গত পরশুদিন বিছিয়েছিল। চাদর বিছিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো এখনো ভেজা রয়েছে। হেয়ার ড্রায়ার বের করে চুলগুলো শুকিয়ে নেয়। শুকনো শেষে ব্রাশ করে বেঁধে নেয়। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে উদয়। নাদিয়া উদয়ের দিকে তাকায়, কোমরে টাওয়েল জড়ানো। শাওয়ার নেননি কেন? এখন কেন শাওয়ার নেব? আমি ঘুমাবো এখন, শাওয়ার পরে নেব। শাওয়ার নিয়ে তারপর ঘুমোবেন আবার। উদয় কোনো কথা না শুনে ওকে ঠেলে ওয়াশরুমে পাঠায় নাদিয়া। ট্রাউজারটা দিয়ে যাও তাহলে। নিয়ে এসছি। আরেকটা টাওয়েল আর ট্রাউজার নিয়ে আসে নাদিয়া। উদয়কে ভালোভাবে বুঝিয়ে বলে কিভাবে শাওয়ার নিতে হবে। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। 5-7 মিনিট পর উদয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। নাদিয়া ওর দিকে তাকায়। পরনে ট্রাউজার, হাতে টাওয়েল। ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। গায়েও পানি জমে রয়েছে বিন্দু বিন্দু। চুল আর গা ভালোভাবে মুছেনি, কোনো রকমে মুছেই বেরিয়ে এসেছে। উদয়ের মুখের দিকে নজর আটকায় নাদিয়ার। চোখে মুখে কেমন চোর ভাব, লজ্জাও পাচ্ছে বোধহয়। এদিকে আসুন। এদিকে আসুন। বেডে বসুন। তাই বসে। নাদিয়া বেড থেকে উঠে দাঁড়ায়। উদয়ের হাত থেকে টাওয়েল নিয়ে ওর গা আর চুল মুছতে মুছতে বলে, পানি ভালোভাবে মোছেননি কেন? ওর গা আর চুল মুছতে মুছতে বলে। কিছু বলে না উদয়। মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। নজর আটকায় নাদিয়ার ঘাড়ে। হাত বাড়িয়ে নাদিয়ার ঘাড়ে ছুঁয়ে বলে, এখানে এগুলো কি হয়েছে? এসি বন্ধ করে ফোন অন করে দেয় যেন উদয়ের চুল শুকিয়ে যায়। কিছু হয়নি, আপনি ঘুমান এখন। ঘুম নেই এখন। তাহলে টি শার্ট গায়ে দিয়ে আপনি নিচে যান, আমি একটু পর আসছি। আমি নিচে যাব না। কেন? না, যাব না। আচ্ছা বসে থাকুন এখানেই। তারপর ফ্রেশ হওয়ার জন্য নিজে ওয়াশরুমে প্রবেশ করে। ওর যাওয়ার পথে তাকিয়েছিল উদয়। কেমন করে যেন হাঁটছে আজ। নাদিয়া তো এমনভাবে হাঁটে না। বেডে বসে থেকে রাতের ঘটনা স্মরণ করে। আবার সাথে সাথে পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠে। আবারও শরীর জুড়ে সে একই অনুভূতি। চোখের সামনে যেন স্পষ্ট হয়ে ভেসে উঠছে সবকিছু। নাদিয়ার ঘাড়ের ওই দাগগুলো ওর কামড়ের কারণেই হয়েছে সেটাও মনে পড়ে। খাবার খেতে চলুন। খাবার রুমে দিয়ে যেতে বলো। কেন? নিচে চলুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আমি জীবনও নিচে যাব না। সূর্য, কেন? রাতের ঘটনা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। সাথে সাথে শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আবারও চোখে মুখে লজ্জারা এসে ভিড় জমায়। লজ্জায় চোখ মুখ কান লাল হয়ে যাচ্ছে। এভাবে মেয়েদের মতো লজ্জা কেন পাচ্ছেন? কি হয়েছে? উদয় শরীর ঝাঁকি দিয়ে বলে,
আমি যাব না। নাদিয়া নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়, তারপর যেন বুঝতে পারল উদয়ের লজ্জার কারণ আর নিচে যেতে না চাওয়ার কারণ। রাতের ঘটনার জন্য লজ্জা পাচ্ছেন? উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। নাদিয়া হাঁ হয়ে তাকিয়ে আছে। এদিকে উল্টো কাহিনী। লজ্জা পাওয়ার কথা নাদিয়ার নিজের, সেখানে উদয় লজ্জা পাচ্ছে। কামড়ে টামড়ে ওর শরীর জখম বানিয়ে দিয়েছে, সকলের সামনে যেতেও লজ্জা পাবে। সেখানে যে কামড়েছে সেই লজ্জা পাচ্ছে। নাদিয়া তো জানতো উদয় নির্লজ্জ পুরুষ, শুধু নির্লজ্জ না, নির্লজ্জ প্রো ম্যাক্স। বাড়ির সকলের সামনে থেকে বইয়ের হাত ধরে টেনে নিয়ে চলে আসা লোকটাও এখন লজ্জা পাচ্ছে, ভাবা যায়? সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।